আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমি সাধারণত রাজনৈতিক বিষয়াদি নিয়ে ভিডিও বানাই। আর এই ভিডিওর মধ্যে সুযোগ পেলে বিভিন্ন নীতি কথা বলার চেষ্টা করি, ইতিহাস বর্ণনা করার চেষ্টা করি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে শুরু করে আমার যতটুকু জ্ঞান রয়েছে বিশ্বের অন্যান্য ধর্ম, সেই ধর্মীয় কাহিনী বলে তারপর আমি যা বলতে চাই সেটিকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। অনেকে খুশি হন, অনেকে আবার ক্রোধান্বিত হন যে খাজুরি আলাপ করতে যান কেন এত। যে কথা বলতে আসছেন ২ মিনিটে ফটাফট করে বলে তারপরে চলে যান। অনেকে আরও বিরক্ত হয়ে বললেন যে আপনার কি কোনো কাজ নেই? এই আপনার কথাবার্তা ধীরে ধীরে একেবারে বিরক্তির সর্বপর্যায়ে চলে যাচ্ছে। সারাদিন ঘ্যানর করতে থাকেন। কেন এই বারবার আসেন? আর যারা অশ্লীল শব্দ উচ্চারণ করেন বা যারা মন্দ পরিবেশে বড় হয়েছেন, অনেক কষ্ট যাদের, অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা এবং অনেক গালিগালাজ করার যাদের অভ্যাস, যাদের বাবা খুব পিটুনি দিয়েছেন এবং অশ্লীল অশ্রাব্য ভাষায় বাবা মা যাদেরকে গালাগাল করেছেন, বা যারা খুব বস্তির পরিবেশে মানুষ হয়েছেন, তারা দেখা যাচ্ছে নির্বিবাদে এসেই ১০-১২টা গালাগাল দিয়ে গেলেন। তো যাই হোক, এগুলো শুনি, তারপরেও আসি আপনাদের কাছে। আর সেই কারণে আসি যে যারা গালাগালি করেন তাদের সংখ্যা খুব অল্প, খুবই নগণ্য। বরং যারা আমার এই ভিডিওর সঙ্গে, আমার লেখালেখির সঙ্গে জড়িত, তাদের সংখ্যা কোটি কোটি। আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে এই আগস্ট মাসে ৩ কোটি বার আমার এই চ্যানেলে আপনারা এসেছেন। ৩ কোটি, আবার বলছি ৩ কোটি, 300 মিলিয়ন। আর এই ৩ কোটি লোক, মানে ৩৩০ কোটি নয়, ৩ কোটি মানে 30 মিলিয়ন। তো এই ৩ কোটি লোক এসেছেন এবং এক একজনে গড়ে ৫ মিনিট করে অন অ্যাভারেজে আমার কথা শুনেছেন। আবার আগস্টের পরে সেপ্টেম্বর মাস, সেখানে প্রায় ২ কোটি মানুষ। সেপ্টেম্বর মাস এত টানটান উত্তেজনা ছিল না, তো সেই ২ কোটি মানুষ এসেছেন। এখন এই ২ কোটি দর্শক ২ কোটি বার আঘাত মানে হিট করেছেন এই অনুষ্ঠান দেখার জন্য। এর মধ্যে গালাগাল করেছেন কত? ১০ জন, ২০ জন, ৫০ জন, বিভিন্ন নামে এসে অকথ্য ভাষায় গালাগাল করে আবার তারা চলে যাচ্ছেন। এখন তাদের কথা শুনলে তো আমার চলবে না, এই জন্য আমি আসি এবং আমি কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি। ইতিবাচকগুলো পড়ি, নেতিবাচকগুলো পড়ি। ইতিবাচকগুলো গ্রহণ করি, নেতিবাচকগুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং বোঝার চেষ্টা করি যে আমাদের সমাজ কতটা অধঃপতিত হলো এবং মানুষের ভাষা কতটা বিবর্তিত হলো। তো যা হোক, অনেকে অনেক দাবি করেন, অনেক কথা বলেন। এখন এই আজকের যে ভিডিওর যে শিরোনামটি, সেই শিরোনামটি সাধারণত জনদাবির প্রেক্ষিতে। বেশিরভাগ যারা মধ্যবিত্ত পরিবারের, অনেকেই আমাকে বলেছেন কমেন্টে, টেলিফোনে যে আপনি রাজনীতি করেন বা রাজনীতি করবেন, ক্ষমতা আসবেন বা ক্ষমতায় যারা আছেন তারা থাকবেন, এসব নিয়ে জনগণের মাথা ব্যথা নেই। জনগণ তো বাঁচতে পারছে না, হু করে দ্রব্যমূল্য বাড়ছে, ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। মানুষ একটু আলু খাবে, পেঁয়াজ খাবে, কাঁচামরিচ অর্থাৎ আলু ভর্তা করবে। আলু ভর্তার জন্য কী লাগে? একটু পেঁয়াজ লাগে, একটু কাঁচামরিচ লাগে, একটু লবণ লাগে। তো তারা বলেন যে আপনি একটু বাজারে গিয়ে দেখেন তো যে ৬ মাস আগে এটা কোন পর্যায়ে ছিল আর এখন কোন পর্যায়ে আছে। মানুষজন ঠাট্টা করে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশাল সফলতা। তিনি ডিমের মূল্য পানির পর্যায়ে নেমেছেন, অর্থাৎ পানির দামে ডিম পাওয়া যাচ্ছে। তো এই কথা শুনে আপনি যদি একটু নিচে যান, তখনই দেখবেন যে চমৎকার একটা কমেন্ট যে ছোট্ট ১ লিটার পানির বোতলের দাম ১৫ টাকা। ১ লিটার বা হাফ লিটার অথবা ২৫০ লিটার, মানে সর্বনিম্ন দাম ১৫ টাকা। তো পানির দাম ১৫ টাকা, এক বোতল পানির দাম ১৫ টাকা, সবচেয়ে ছোট বোতল। আর একটা ডিমের দামও
15 টাকা। তো এত চমৎকার একটা উন্নয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন যে ডিমের মূল্য পানির পর্যায়ে নিয়ে এসেছেন। এইভাবে মাছ, মাংস, মুরগি, এই যে মানুষের নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী, সেখানে যে ত্রাহি ত্রাহি একটি অবস্থা চলছে, বাজারে সাপ্লাই আছে কিন্তু মানুষের কেনার মতো সামর্থ্য নেই। এগুলো নিয়ে আমাকে লোকজন বলছে কিছু বলার জন্য। আমি নিজেও এর দ্বারা আক্রান্ত। এর কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমি আসলে পরিশ্রম করছি, মানে সকাল বিকেল পরিশ্রম করি দুটো ডাল ভাত উপার্জনের জন্য। তা আমি নিজে বাজার করি এখনো পর্যন্ত, এবং যখনই বাজার যাই সব কিছু দেখে হতাশ হয়ে পড়ি যে এভাবে আসলে চলতে পারে না, এভাবে চলা উচিত নয়। এরপর বেকার সমস্যা, যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, তো রাজনীতির সঙ্গে জড়িত, গণমাধ্যমের সাথে জড়িত, সাংবাদিকতার সাথে জড়িত, ফলে এই সমাজে মানুষ কিভাবে কাজ করছে, কিভাবে বেতন ভাতা পাচ্ছে, কিভাবে দেশের ব্যবসা বাণিজ্য চলছে, এই জিনিসগুলো প্রতিদিন হালনাগাদ খবর আমি পেয়ে যাই, এবং তারই প্রেক্ষিতে প্রতিদিনই প্রায় হতাশাজনক খবর সামনে চলে আসে। হু হু করে বেকারের সংখ্যা বাড়ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন, বলা হচ্ছে যে এই যারা আন্দোলন করেছেন, চাকুরি লাভের আন্দোলন, মেধার ভিত্তিতে চাকুরি পাবেন, কোনো কোটার ভিত্তিতে নয়, কোনো নেপোটিজম নয়, আত্মীয় পরিচয় কেউ চাকরি করবেন না বা চাকরি পাবেন না, যার যে যোগ্যতা। সেই আন্দোলনে এমন সফলতা এলো, সেই আন্দোলনের ফলে দেখা গেল একটা সরকারের পতন হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে এই 2 মাস, সরকারের যে 2 মাসে কয় হাজার চাকরি হয়েছে, প্রাইভেট সেক্টরে কয়জনের কর্মসংস্থান হয়েছে, আর সরকারি অফিসগুলোতে কয়জনের কর্মসংস্থান হয়েছে। যদি উপদেষ্টা পরিষদের কথা বাদ দেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে নতুন করে যারা নিয়োগ লাভ করেছেন, এদের সংখ্যা কত? সাকল্যে 100 জনের মতো। তো এই 100 জন লোকের কর্মসংস্থানের বাইরে এই সরকারের আমলে কয়জন কর্মসংস্থানের যে রোড ম্যাপ এর মধ্যে পড়েছেন, এবং আগামী 2 মাসের মধ্যে চাকরি হবে, এরকম কোনো নিশ্চয়তা এই সরকারকে দিতে পেরেছে কিনা। দ্বিতীয়ত, যে এই গত 2 মাসে কতজন মানুষ বেকার হয়ে পড়েছেন, কতজন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, কতগুলো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। যেমন ধরুন সালমান এফ রহমানের ফ্যাক্টরিগুলো, গাজী গ্রুপের গাজী টায়ারের ফ্যাক্টরিগুলো, আওয়ামী লীগের বড় বড় নেতাদের যাদের গার্মেন্টস ছিল, অন্যান্য শিল্প কলকারখানা ছিল, প্রায় সব শিল্প কলকারখানাতে এখন লালবাতি জ্বলছে, এবং এই সকল শিল্প প্রতিষ্ঠানে কর্মরত লাখ লাখ শ্রমিক, তারা যে কেবল চাকরি হারিয়েছে তা নয়, সঙ্গে সঙ্গে ওই সকল শিল্প প্রতিষ্ঠানে তাদের হাজার হাজার কোটি টাকার বেতন বকেয়া রয়েছে। অনেকগুলো ব্যাংক, এই আওয়ামী লীগদের মালিকানার ব্যাংক চলছিল মোটামুটি, এখন সেই ব্যাংকগুলো নিয়ে সরকার না পারছে সিদ্ধান্ত নিতে, না পারছে ব্যাংকগুলো বন্ধ করতে দিতে। প্রতিদিনই অনেকগুলো ব্যাংক, বিশেষ করে 6-7টি ব্যাংক, এর বিভিন্ন শাখাতে গিয়ে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, বিশ্রী একটি অবস্থা সৃষ্টি হচ্ছে, ব্যাংকে কোনো টাকা নেই, এমনকি 10,000 20,000 টাকার একটা চেক তারা দিতে পারছে না। তো এটা নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কোনো বক্তব্য নেই, কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। সমন্বয়ক যারা দেশ চালাচ্ছেন তাদের কোনো বক্তব্য আছে বলে মনে হয় না, বরং তারা কী করে ডক্টর ইউনূস আরেকটা নোবেল পুরস্কার পাবেন, কী করে জো বাইডেন আবার বাংলাদেশে আসবেন এবং উনি দেখাবেন ইত্যাদি ইত্যাদি ঘটনা, কবে পাকিস্তানের গায়ক আসবে, আবার কোথায় কাওয়ালির অনুষ্ঠান হবে, এসব নিয়ে আমাদের দেশের লোকজন, বিশেষ করে যারা সরকার সমর্থক, তারা ব্যস্ত হয়ে পড়ছেন। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন, তাদের মধ্যে অশান্তি, হিন্দুদের মধ্যে অশান্তি, অনিশ্চয়তা। আপনি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে, ভারতের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু সবই কি অপপ্রচার? হিন্দুরা কি নির্যাতিত হচ্ছেন না? এই বিষয়গুলো
কি একটু তদারক করা যায় না? কিন্তু সেই ব্যাপারে কোনো কর্মকাণ্ড হচ্ছে না। যারা আওয়ামী লীগ করতেন নিরীহ, কখনো এই মাঝে মধ্যে জয় বাংলার স্লোগান বা মিছিল মিটিংয়ে যাওয়া বা শেখ হাসিনার একটু প্রশংসা করা, বঙ্গবন্ধুর প্রশংসা করা, এর বাইরে কোনো আওয়ামী লীগ করেনি। টিআর খাননি, কাবেকা খাননি, চাঁদাবাজি, মাস্তানি কোনো কিছুর সাথে জড়িত নয়। এরকম লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, এক এলাকা থেকে অন্য এলাকাতে চলে গেছেন। তাদের পরিচালিত যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তাদের পরিবারগুলো কিভাবে আছেন, তাদের সংসার কিভাবে চলছে। যদি আপনি 18 কোটি মানুষের মধ্যে এরকম 10% লোকও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানে আওয়ামী লীগ করে 10% লোকও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে এদের সংখ্যা 1,80,00,000। আবার বলছি 1,80,00,000। তো 1,80,00,000 লোক, এবং তার সেই 1,80,00,000 লোকের মধ্যে যদি 5 জন করে থাকে গড়ে, অর্থাৎ পরিবারের যদি 2 জন লোক, মানে 1,80,00,000 টোটাল সদস্য সংখ্যা, এটাকে যদি আপনি পরিবারে ভাগ করেন, 4 দিয়ে ভাগ করতে পারেন বা 3 দিয়ে ভাগ করতে পারেন, গড়ে 3 দিয়ে ভাগ করতে পারেন, তাহলে 60 লাখ। আবার 60 লাখ লোকরে 3 দিয়ে যদি ভাগ করে পরিবার হলো, সেই পরিবারে যদি কর্তা ব্যক্তি ধরেন, 3 জনের 1 জন কর্তা ব্যক্তি যদি থাকেন, কর্তা ব্যক্তি তো পালিয়ে বেড়ে আছেন, তাহলে প্রায় 20 লাখ লোক। তো 20 লাখ লোক এই মুহূর্তে বাস্তুচ্যুত। আওয়ামী লীগের লোক বাস্তুচ্যুত, বাড়িতে থাকতে পারছেন না, ঘরে থাকতে পারছেন না, ব্যবসা বাণিজ্য বন্ধ। তাদের পরিবার থাকছেন হয়তো গলাচিপেতে, কিন্তু ওই লোকটি ঢাকাতে পালিয়ে আছেন। এখন পালিয়ে তার হাতে হয়তো সঞ্চিত কিছু অর্থ তারা খরচ করার চেষ্টা করছেন। 2 দিন পরে এই অর্থটা থাকবে না, এবং এই যে তারা বসে বসে বিনা পরিশ্রমে যে টাকাগুলো খরচ করছেন, এটি অর্থনীতির উপর এমন বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে যা কিনা এই যে বর্তমান গভর্নর বা বর্তমান অর্থ উপদেষ্টা তারা সেটা পূরণ করতে পারবে না। তো এই যে 1,80,00,000 লোক, আওয়ামী লীগের লোক বিপদগ্রস্ত হয়ে পড়লো, তারপরে 60 লাখ পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়লো। 60 লাখ পরিবারের মধ্যে অন্ততপক্ষে পরিবারের কর্তা 20 লাখ কর্তা তারা বাস্তুচ্যুত হলো, এলাকা ছাড়া হয়ে গেল। এটা আমাদের অর্থনীতিতে যে যাকে বলা হয় ক্ষত তৈরি করলো, গর্ত তৈরি করলো, অর্থনীতির সমস্যা তৈরি করলো, এগুলো সমাধানের জন্য এই গত 2 মাসে 60 ডেইজে সরকারের কোনো পরিকল্পনা, কোনো কথা, কোনো আশ্বাসবাণী, কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এরপরে আরেকটি বিষয় দেখে নেই এখানে, যে এই যে বাস্তুচ্যুত হওয়ার পরে যেটা হলো, যখনই এই যে 20 লাখ লোক এলাকা ছেড়েছে, পরিবারের মুরব্বী প্রভাবশালী, তো তারা গ্রামে কি রেখে এসেছে? কেউ 10টা গরু রেখে এসেছে, কারো দোকান আছে, কারো ব্যবসা বাণিজ্য আছে, কারো ঘরে যুবতী মেয়ে আছে। তো এই জায়গাগুলোতে ঝাঁপিয়ে পড়েছে আবার নতুন দুর্বৃত্তরা। ফলে সেখানে কি হলো? আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, অমানবিক পরিবেশ তৈরি হয়েছে। তো সেই আইন শৃঙ্খলার যে অবনতি, সেটি দূর করার জন্য সরকারের পক্ষ থেকে কি চেষ্টা করা হচ্ছে? হাত ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু ওনার দুর্বল শরীর, ওনার কথা, মুখভঙ্গি, এই ওনার কোনো হুমকি ধামকিতে 2 পয়সার কোনো উপকার হচ্ছে, কাজ হচ্ছে, আই ডু নট থিঙ্ক সো। বরং লোকজন এগুলো নিয়ে হাসাহাসি করছে, এবং সে যত বেশি দাপট দেখানোর চেষ্টা করছে, তত বেশি এই দুর্বৃত্তপনা বেড়ে যাচ্ছে। আমাদের ডাকাতের হাতে একজন সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হতে পারেন, এটা আমরা কল্পনাই করতে পারি না। ডাকাত সারা জীবন, পুলিশ একটা চৌকিদার দেখলে ডাকাত পেশাব করে দিত, চোর মরে যেত চৌকিদার দেখলে। সেখানে চৌকিদার, দফাদার, থানার সাব ইন্সপেক্টর, দারোগা, তারপরে ওসি, ডিসি, এসপি, এগুলো সব বাদ দিয়ে একেবারে মিলিটারি একজন কর্মকর্তা ডাকাত কর্তৃক আক্রান্ত হন। আবার সেই ডাকাতের যে গ্রুপ, সেই গ্রুপের নেতৃত্বের মধ্যে খোঁজ পাওয়া গেল যে এরা অতি সম্প্রতি সরকার যাদেরকে ছেড়ে দিয়েছে, জেলখানা থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, শীর্ষ সন্ত্রাসী যারা এই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে, এরকম এক শীর্ষ সন্ত্রাসী গ্রুপের লোক, এবং তার হাতি বা তাদের হাতি এই সেনা কর্মকর্তা নিহত হয়েছে। শ্রমিক আনরেস্ট এমন পর্যায়ে চলে গেছে যে একজন মেজর জেনারেলের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, এবং তাকে রক্ষা করার জন্য, তাকে বাঁচানোর জন্য
সেনাবাহিনীকে গুলি চালাতে হয়েছে এবং সেই গুলিতে একজন মারা গিয়েছেন। পত্রিকায় এসছে, অনেকে বলছে 2 জন, একজন মারা গিয়েছে। তো আমরা এই আইন শৃঙ্খলার এই যে অবস্থা, অবনতি, এটা আমাদের মনে কি প্রতিক্রিয়া তৈরি করছে, এই ব্যাপারে কথা বলার জন্য কিন্তু অনেকে আমাকে অনুরোধ জানাচ্ছেন। এরপরে যেটা আছে যে গুজব, অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছে। আমি একটা গুজবের কথা বলবো না। ফার্স্ট থিং হলো, সত্য কথার কোনো ভয় নেই, সেটা যত নির্মম হোক, যত কষ্টদায়ক হোক। অনেস্টির কোনো বিকল্প নেই, সত্যের কোনো বিকল্প নেই, কিন্তু গুজব কিন্তু ভীষণ রকম ভয়ানক। যত মিথ্যা কথা বলেন না কেন, যা কিছু বললেন না কেন, এখন ধরুন ঘুষ দুর্নীতি হচ্ছে, ডিসি নিয়োগে 3 কোটি টাকার চেকের লেনদেন হয়েছে। আপনারা যতই বলছেন এটা গুজব, কিন্তু সর্বনাশ যা হওয়ার তা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে আবার একটা পত্রিকার বিরুদ্ধে, কালের কণ্ঠের বিরুদ্ধে বা কি একটা পত্রিকা যেন নিউজটা এসেছিল যে সচিবালয়ে একজন জয়েন্ট সেক্রেটারি রুমে 3 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে। তো এটি নিয়ে যখন সংস্থাপন সচিব কথা বললেন যে এটা ডাহা মিথ্যা, এই নামে কোনো অ্যাকাউন্ট নাই, এই নামে কোনো, এই লোকের কোনো হুদিস নেই, এরকম এই অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকার চেক, এটা কি ধরনের কথা, এটা মিথ্যা। কিন্তু দেখা গেল পরবর্তীতে আবার কাউন্টার, অর্থাৎ সেই সংস্থাপন সচিবের যিনি আছেন, তার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো যখন ভাইরাল হয়ে যাচ্ছে, সেই বিভিন্ন লেনদেন নিয়ে, কথা নিয়ে, কোটি কোটি টাকার লেনদেন নিয়ে যে সকল কথাবার্তা আসছে, মুখ দেখানো যাচ্ছে না। তো মুখ দেখানো যাচ্ছে না, তো যেটা বলছিলাম সেটা হলো এরকম, এগুলো নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে, প্রশাসনিক স্থবিরতা নেমে এসেছে, লোকজন মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এইভাবে আসলে চলতে পারে না। ছোট্ট একটা উদাহরণ বলে আজকের বক্তব্য শেষ করবো। সেটি হলো, এই যে আমাদের দেশে সাপে কামড় দেয়, লোকজন মারা যায়। গবেষণায় দেখা গেছে 99% লোক সাপের কামড় যে মারা যায়, এটা ভয় পেয়ে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়। এর কারণ হলো বেশিরভাগ সাপের কিন্তু বিষ থাকে না, কিন্তু ফোঁস করে তাকে যেটা কামড় দিয়েছে, এই ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো এখন আমাদের এই দেশে যদি সত্যিকার অর্থে চুরি হতো, ডাকাতি হতো, রাহাজানি হতো, খুন হতো, ধর্ষণ হতো, মানুষ সামাজিকভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতো। আইএমএ জাহিলিয়াতের যুগে মানুষ কিন্তু বসবাস করত নিরাপদে, নিশ্চিন্তে, এবং তখন মানুষের ওই আইএমএ জাহিলিয়াতের যুগেও কিন্তু অনেকগুলো সামাজিক নিয়ম ছিল। কারো তাবু স্পর্শ করলে তাকে নিরাপত্তা দেওয়া ওই তাঁবুর মালিকের জন্য ফরজ হয়ে যেত, নিজের জীবন দিয়ে দিত। ওই দেখা গেল যে আপনার বাবাকে হত্যা করেছে আরব দেশের কেউ, এখন হত্যাকারী এসে বিপদে পড়ে আপনার তাঁবুতে আশ্রয় নিয়েছে, আপনি কোনো অবস্থাতে সেই হত্যাকারীকে মারবেন না। আইএমএ জাহিলিয়াতের যুগে এরকম নিয়ম ছিল। মক্কা থেকে মদিনা, সেই আইএমএ জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূলকে নিয়ে মা আমিনা সেই আল্লাহ রাসূলের যে বাবা, তার কবর জিয়ারত করার জন্য তিনি গিয়েছিলেন একজন মাত্র দাসী নিয়ে। কই, তিনি তো কোথাও লাঞ্ছিত হননি, ডাকাতের কবলে পড়েননি। তো সেই আইএমএ জাহিলিয়াতের যুগে যদি এই নিয়ম থাকে, তাহলে আমরা এমন কোন জাহিলিয়াতের মধ্যে পড়লাম? কাজেই জাহিলিয়াত মোকাবেলা করা সম্ভব, কিন্তু গুজব কখনো, আতঙ্ক কখনো, ভয় কখনো জয় করা যায় না। সত্য প্রতিষ্ঠা করতে হয়, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয়, এবং সেই কাজগুলো সরকার করতে পারছে না, কোনো অবস্থাতে পারছে না। ফলে আমরা যারা সামাজিক মাধ্যমের সাথে জড়িত থাকি, আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলে, এবং সেই কথার জবাব দেওয়ার জন্য বিবেকের তাড়নায় আমরা অনেক কথা বলি, আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, এমনকি আপনাদের স্বার্থে। আপনারা যারা ক্ষমতাধর, দয়া করে আমাদের প্রতি বিক্ষুব্ধ হবেন না, চোখ গোল গোল করবেন না, এবং আমাদেরকে মেরে ফেলার জন্য কোনো চেষ্টা করবেন না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।